এসএলএসটি পরীক্ষার পুরো ধাঁচে তৈরি করা 60টি করে প্রশ্ন কিন্তু নিয়ে আমি তোমাদের আলোচনা করছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধানের উপরে তোমাদের প্রতিদিন প্রায় আমি কিন্তু মক টেস্ট দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি আমার সাথে কোঅপারেট করো, আশা করছি তোমাদের পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের সাথে থাকতে পারবো। চলো আমরা মক টেস্ট কী কী দেখে নিতে পারি। আর একটি কথা, আমাদের পলিটিক্যাল একাডেমি থেকে কিন্তু পেইড যে মক টেস্ট 150টা অর্থাৎ 100রও বেশি তোমরা মক টেস্ট সিরিজ আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ মাত্র 999 এই মূল্যে তোমরা কিন্তু এটা পারচেস করতে পারবে। আর এখন বিশেষ একটা অফার চলছে, তোমরা প্রত্যেকেই জানো। 999-এ তোমরা যদি এই মক টেস্টটি তোমরা পারচেস করো তাহলে কিন্তু আমার লেখা একটি বই প্রকাশিত হয়েছে আরামবাগ বুক হাউস থেকে। সেই বইটির মূল্য হচ্ছে 799। সেই বইটি তোমরা পুরোপুরি ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তাহলে আজই যোগাযোগ করো আমার সাথে 8620063339 এই নম্বরে। একদম প্রথম প্রশ্নটি কি বলছে, ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে সশস্ত্র বাহিনীর সদস্যগণের মৌলিক অধিকার প্রয়োজনে সংকুচিত ও নিয়ন্ত্রিত করা যায়? 33 নম্বর, 19 নম্বর, 21 নম্বর নাকি 25 নম্বর? একদম সঠিক উত্তর। আমরা সশস্ত্র বাহিনীদের নিয়ে 19 নম্বর ধারায় আমরা দেখিনি। 19 নম্বর ধারাতে স্বাধীনতার অধিকার আমরা দেখেছি, 21 নম্বর ধারাতেও আমরা তাই দেখেছি এবং 25 নম্বর ধারাতে আমরা কিন্তু এই সশস্ত্র বাহিনীর অধিকার নিয়ে আমরা দেখিনি। তাহলে এই তিনটি পুরো বাদ চলে গেলে বাকি থাকে কোনটি? 33 নম্বর ধারা বিষয়টিতে, ভারতের সংবিধানের 33 নম্বর ধারা সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নটি কি বলছে? 2 নম্বর প্রশ্নটি বলছে ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? প্রত্যেকে জানো, 3 বার, 2 বার, 1 বার নাকি কখনোই হয়নি। এখনো পর্যন্ত আমাদের ভারতীয় সংবিধান প্রস্তাবনা 1 বার সংশোধিত হয়েছে। কত সালে সংশোধিত হয়েছে? আমাদের 42তম যে সংবিধান সংশোধন 1976 সালে সংশোধিত হয়েছে। সেখানে কি কি যুক্ত করা হয়েছে আগের ক্লাসে আমি আলোচনা করেছি। সেখানে আমাদের যুক্ত করা হয়েছে ধর্মনিরপেক্ষতা, সেখানে যুক্ত করা হয়েছে সমাজতান্ত্রিকতা বা সমাজতান্ত্রিক, এবং আমাদের যেটা যুক্ত করা হয়েছে সংহতি। এই 3টি বিষয় কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবেন। তৃতীয় প্রশ্নটি কি বলছে? তৃতীয় প্রশ্ন বলছে সংবিধানের 368 নম্বর ধারায় আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় কি? জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিষয়, প্রাথমিক অবস্থা জারি সংক্রান্ত বিষয়, তথ্যের অধিকার সংক্রান্ত বিষয় নাকি সংবিধান সংশোধন পদ্ধতি সংক্রান্ত বিষয়? 368 নম্বর ধারা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? আমরা জানি প্রত্যেকে 368 নম্বর ধারা সংবিধান সংশোধন পদ্ধতি সংক্রান্ত বিষয়। কিভাবে সংবিধান সংশোধন হবে, 3টি যে পদ্ধতি, সেই পদ্ধতির কথা এখানে মূলত বলা হয়েছে। আমরা জাতীয় জরুরি অবস্থার কথা 352, 56, 60 এগুলোর কথা আমরা জানি, তাই অবশ্যই জরুরি অবস্থা হবে না। প্রাথমিক হোক, তথ্যের অধিকার সংক্রান্ত এগুলো কিছুই নয়, একদম শেষের যেটি সংবিধান সংক্রান্ত পদ্ধতি। 4 নম্বর প্রশ্নটি কি বলছে? নিম্নলিখিত ভারতের সংবিধানের তপশিলগুলির মধ্যে কোনটিতে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বিষয়াবলী আছে? দলত্যাগ বিরোধী আইন, এই দলত্যাগ বিরোধী আইনটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো কার আমলে পাস করা হয়? দলত্যাগ বিরোধী আইন কার আমলে পাস করা হয়? বলছে দ্বিতীয় তফসিল, পঞ্চম তফসিল, অষ্টম তফসিল, দশম তফসিল। একদম সঠিক উত্তর হচ্ছে দশম তপশিল। একদম সঠিক উত্তর, দশম তপশিলে মূলত দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়। এই আইন কবে পাস হয়? মূলত 1885-তে এই আইন পাস হয়। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, তোমরা কিন্তু প্রত্যেকে উত্তর করতে থাকবে। গোপনীয়তার অধিকার যে ধারার অন্তর্গত? রাইট টু প্রাইভেসি 19 নম্বর ধারা, 20 নম্বর ধারা, 21 নম্বর ধারা নাকি 18 নম্বর ধারা? সঠিক উত্তর কি? সঠিক উত্তর প্রত্যেকেই জানো তোমরা, 21 নম্বর ধারাতে আমাদের গোপনীয়তার অধিকার সম্পর্কে বলা হয়েছে। প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের এই প্রশ্নগুলো পড়েছে, তাই প্রশ্নগুলো সেদিক থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ।
পরের যে প্রশ্নটি তোমাদের বলেছে, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীটি প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করেছে? মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করে 84তম, 85তম, 86তম নাকি 87তম সংবিধান সংশোধন? একেবারেই সঠিক উত্তর, তোমরা প্রত্যেকেই জানো 86তম সংবিধান সংশোধনী। তোমাদের জন্য প্রশ্ন থাকলো 86তম সংবিধান সংশোধনী কত সালে এটি পাস করা হয়? সংবিধান সংশোধনের উপরে আমাদের কিন্তু ভিডিও রয়েছে, পুরো একদম কমপ্লিট ভিডিও রয়েছে সংবিধান সংশোধনের উপরে। ভিডিওটি দেখে নাও, ওখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। চলো পরের প্রশ্ন কি বলছে, সন্ত্রাসবাদ প্রতিরোধ আইন প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট কোন বছর প্রণীত হয়? সন্ত্রাসবাদ বিরোধী আইন কোন বছর প্রণীত হয়? 2000, 2001, 2002 নাকি 2003? এর সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর 2002। একেবারেই সঠিক উত্তর হচ্ছে 2002। পরবর্তী প্রশ্ন বলছে, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নতির জন্য নিম্নলিখিত কোনটি গুরুত্বপূর্ণ? গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নতির জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ? শক্তিশালী সামরিক বাহিনী একটা প্রয়োজন, নাকি ব্যক্তিগত অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, একদলীয় ব্যবস্থা নাকি কৃষি নির্ভর অর্থনীতি? কোনটা এখানে প্রয়োজন একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য? একদম সঠিক উত্তর তোমরা যেটা ভাবছো, ব্যক্তিগত অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। আমার যে অধিকার, সেই অধিকারে যদি তুমি শ্রদ্ধা প্রদর্শন না করো, তোমার যে অধিকার, তোমার অধিকারের প্রতি যদি আমি শ্রদ্ধা প্রদর্শন না করি, সেখানে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ গড়ে উঠতে কখনোই পারে না। একটা গণতান্ত্রিকের জন্য কিন্তু সামরিক বাহিনী খুব একটা প্রয়োজন হয় না, কিংবা অন্যান্য যেগুলো দেখো একদলীয় ব্যবস্থা, সেটা তো স্বৈরাচারী একটা রাজ্যে পরিণত করতে পারে। কৃষি নির্ভর অর্থনীতিও নয়। পরবর্তী প্রশ্নটি কি বলছে? পরবর্তী প্রশ্নটি বলছে, ভারতে প্রথম সাধারণ নির্বাচন, প্রথম এবং সংবিধান সংশোধন কবে অনুষ্ঠিত হয়? একদম প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1939, 1950, 1951, 1952। সঠিক উত্তর কি হবে? একদম সঠিক উত্তর তোমরা প্রত্যেকে বলো, সঠিক উত্তর কি হবে? একদম সঠিক উত্তর হচ্ছে 1951 সালে। তোমাদের এটা কেন বলছি, অনেকে তোমরা 52 বলবে, আমিও তোমাদেরকে 52ই পড়িয়েছি অনেক সময়ে। দেখবে তোমাদের ওখানে কিন্তু 52 সালে কিন্তু নির্বাচন হয় ঠিকই, কিন্তু নির্বাচনটা শুরু হয় 1951 থেকে 1952। তোমরা এটা দেখে নেবে, 1951 থেকে শুরু হয় এবং 1952তে গিয়ে শেষ হয়। তাই এখানে বলেছে সংবিধান সংশোধন প্রথম, বা প্রথম সাধারণ নির্বাচন এবং প্রথম সংবিধান সংশোধন, আমরা যদি লক্ষ্য করি এখানে খুব গুরুত্বপূর্ণ বলেছে 1951। প্রথম সংবিধান সংশোধন 1951তে দেখতে পাই, এবং সাধারণ নির্বাচনটাও কিন্তু আমরা 1951 শুরুতে দেখতে পাই। কিন্তু যদি এখানে তোমাদের এরকম থাকতো 1951, 52, 53, 54, তাহলে 1951, 52টাই কিন্তু সঠিক হতো। পরবর্তী প্রশ্ন কি বলছে, কোন ধারাতে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমান সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয়েছে? সরকারি চাকরি অর্থাৎ আমি এরকম করে মনে রাখি, অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম করে আমরা মনে রাখার চেষ্টা করি। সরকারি থেকে 100 থেকে 16, অর্থাৎ 16 নম্বর ধারাতে সরকারি চাকরির কথা মূলত বলা আছে। পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, বলছে ভারতে একক নাগরিকত্বের ধারণা গ্রহণ করা হয়েছে। এক নাগরিকত্বের যে ধারণা গ্রহণ করা হয়েছে, আমাদের ভারত তো এক নাগরিকত্বের ধারণা দেশ। আমরা তো দ্বিনাগরিকত্ব ধারণা গ্রহণ করিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, যে রাজ্যের একটা নাগরিক, কেন্দ্রের একটা নাগরিক, এরকম তো নয়। তো ভারতের যে এক নাগরিকত্ব, সেটা কোন দেশ থেকে নিয়েছি? ইংল্যান্ড থেকে নিয়েছি, ইউএসএ থেকে নিয়েছি, কানাডা থেকে নিয়েছি, নাকি ফ্রান্স থেকে নিয়েছি? কে বলতে পারবে? একদম সহজ প্রশ্ন তোমাদের, একেবারেই আমরা ইংল্যান্ড থেকে এই ধারণাটা নিয়েছি। আমরা ইংল্যান্ড থেকে এক নাগরিকত্বের ধারণাটা নিয়েছি। পরবর্তী প্রশ্ন যেটা বলছে দেখো, লক্ষ্য করো, ক্যাবিনেট ব্যবস্থা এবং যৌথ দায়বদ্ধতা কোন দেশের অবদান? ক্যাবিনেট ব্যবস্থা এবং যৌথ দায়বদ্ধতা কোন দেশের অবদান, যেটা মূলত বলা হয় কালেকটিভ রেসপন্সিবিলিটি, এটা কোন দেশ থেকে আমরা গ্রহণ করেছি? আয়ারল্যান্ড থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ভারত এবং ব্রিটেন। তারপরে কোন দেশের অবদান?
কোন দেশের অবদান আমরা লক্ষ্য করতে পারি? এটা কোন দেশে মূলত দেখা গেছে প্রথম আমরা লক্ষ্য করতে পারি? অবশ্যই আমরা বলতে পারি ব্রিটেনে এটা আমরা লক্ষ্য করতে পারি। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে 26শে জানুয়ারি দিনটি কেন সংবিধান কার্যকর হওয়ার দিন হিসাবে নির্বাচন করা হয়েছিল? কেন 26শে জানুয়ারি দিনটি কেন সংবিধান কার্যকর হওয়ার দিন হিসেবে নির্বাচন করা হয়েছিল? এটা নিয়ে একটা ইতিহাস আছে কিন্তু। বলো, শুভ দিন হিসাবে 1942 সালের এই দিনে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় বলে, নাকি 1930 সালে কংগ্রেস এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে বলে? উপরিউক্ত কোনোটি নয়। একেবারেই সঠিক উত্তর হচ্ছে 1930 সালে কংগ্রেস এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় 26শে জানুয়ারি। সর্বপ্রথম ভারতের মাটিতে মধ্যরাতে আমরা তেরঙ্গা পতাকা তুলেছিলাম, স্বাধীনতার কথা আমরা বলেছিলাম, বা সর্বপ্রথম ভারতকে স্বাধীন করার উদ্যোগ নিয়ে তেরঙ্গা পতাকা আমরা মাটিতে গেড়েছিলাম। তো সেই দিনটিকে মনে রাখার জন্য, সেই দিনটিকে স্মরণে রাখার জন্য এবং সেই দিনটিকে মর্যাদা দেওয়ার জন্য মূলত 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা কিন্তু পালন করে থাকি, বা সেই দিনটিকে আমরা সংবিধান কার্যকর হওয়ার দিন হিসেবে নির্বাচন করে থাকি। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে 1935 সালের ভারত শাসন আইনের ভিত্তি ছিল সাইমন কমিশন, লর্ড কার্জন কমিশন, দিমিত্রা থিসিস, নাকি লর্ড ক্লাইভস রিপোর্ট? সঠিক উত্তর কী হবে? প্রত্যেকেই কিন্তু বলবে অবশ্যই এটা হবে সাইমন কমিশন। মূলত আমরা সাইমন কমিশন কবে ভারতবর্ষে আসে? 1927 সালে সাইমন কমিশন ভারতবর্ষে আসে। সাইমন কমিশনের সদস্য কারা ছিল তোমরা যদি বলতে পারো নিচে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নটি হচ্ছে ভারতীয় গণতন্ত্রের আদর্শ সংবিধানের কোথায় বর্ণিত আছে? ভারতীয় গণতন্ত্রের আদর্শ সংবিধানের কোথায় বর্ণনা করা রয়েছে? প্রস্তাবনায়, পার্ট 3-তে, পার্ট 4-এ, পার্ট 1-এ কোথায় এটা বর্ণনা করা আছে? সঠিক উত্তর একেবারেই প্রস্তাবনাতে ভারতীয় গণতন্ত্রের আদর্শ, বিশেষ করে সংবিধানের প্রস্তাবনাতে বর্ণনা করা রয়েছে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমাদের দেখো, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান আমরা প্রত্যেকেই জানি ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত মধ্যে কে 1935 সালে প্রথম গণপরিষদ গঠনের প্রস্তাব উত্থাপন করেন? সর্বপ্রথম কে? এম.এন. রায়, জে.পি. নারায়ণ, গান্ধী, নাকি নেহেরু? আমরা প্রত্যেকেই জানি কিন্তু কে এম.এন. রায়, তাই তো? সঠিক উত্তরটি তোমরা কিন্তু কমেন্ট করবে। একদমই সঠিক উত্তর এম.এন. রায়। কোথাও তোমরা 1934ও লক্ষ্য করতে পারবে। পরবর্তী প্রশ্নটি রয়েছে, কোন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা ভারতে অনুসরণ করা হয়? কোন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা ভারতে অনুসরণ করা হয়? প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত, প্রতিনিধিত্বমূলক, নাকি একনায়কত্বমূলক? কোনটি আমাদের ভারতবর্ষে মূলত দেখা হয়? আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটোতেই আমরা দেখতে পাই, তাই মূলত আমরা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা কিন্তু আমরা ভারতবর্ষে লক্ষ্য করতে পারি। পরবর্তী প্রশ্নটি বলছে, সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা কোন দেশের সংবিধান থেকে ভারত গ্রহণ করেছে? সংবিধান সংশোধনের যে পদ্ধতি সেটা কোথা থেকে গ্রহণ করেছে? ব্রিটেন, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, নাকি জার্মানি? প্রত্যেকে সঠিক উত্তর দাও। একদম সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সংবিধান সংশোধনের যে পদ্ধতি, সংবিধান সংশোধনের যে ধারা আমরা পদ্ধতিগুলো দেখছি সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে মূলত নেওয়া হয়েছে। পরবর্তী যে প্রশ্নটি তোমরা লক্ষ্য করতে পারছো, কত ধরনের পদ্ধতি দ্বারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যেতে পারে? 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের, নাকি 6 ধরনের? 21 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, কত ধরনের পদ্ধতির মধ্য দিয়ে আমরা মূলত 5 ধরনের পদ্ধতির মধ্য দিয়ে ভারতের নাগরিকত্ব আমরা পেতে পারি। পরের প্রশ্নটি কি বলছে, ভারতের সংবিধান অনুসারে কোন শর্তে নাগরিকদের মতামত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা যেতে পারে? কারাবাস, ভিটো, কুফ এবং সেন্সরশিপ। মূলত
এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে সেন্সরশিপের মধ্য দিয়ে আমাদের ভারতের সংবিধান অনুসারে নাগরিকদের মতামত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হয় মূলত সেন্সরশিপের মধ্য দিয়ে। পরবর্তী প্রশ্ন কি বলছে, মন্ত্রিপরিষদের সদস্য পদ এবং তার আয়তন কি হবে তা কে নির্ধারণ করেন? কে নির্ধারণ করেন? লোকসভার রাজ্যসভার চেয়ারম্যান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি লোকসভা? সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী। কে ঠিক করেন? মন্ত্রিসভার সদস্যপদ এবং তার আয়তন কি হবে তা ঠিক করেন মূলত প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন বলছে, ভারতের সংবিধান কোন দেশ থেকে রাজ্যসমূহের ইউনিয়ন এর ধারণাটি গ্রহণ করেছে? ভারতের সংবিধান কোন দেশ থেকে রাজ্যসমূহের ইউনিয়ন ধারণাটি গ্রহণ করেছে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, আয়ারল্যান্ড নাকি রাশিয়া? সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হচ্ছে কানাডা। ভারতের সংবিধান কোন দেশ থেকে রাজ্যসমূহের ইউনিয়ন এই কথাটা নেওয়া হয়েছে? এই কথাটা নেওয়া হয়েছে মূলত কানাডা থেকে। পরবর্তী যে প্রশ্নটি তোমরা লক্ষ্য করতে পারছো, নিচের কোন ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় অন্য কোনো বিদেশি রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার নাগরিকত্বের অবসান ঘটবে? এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর নাকি 9 নম্বর? কত নম্বর ধারাতে বলা হয়েছে? একদম সঠিক উত্তর হচ্ছে 9 নম্বর ধারা। যারা সঠিক 9 দিয়েছো একদম সঠিক। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমাদের সংবিধানের পার্ট 3 নম্বর অনুযায়ী, পার্ট 3 যেটা আমরা মৌলিক অধিকার বলে জানি, অনুযায়ী নিম্নলিখিত কোনটি স্টেট এর অন্তর্ভুক্ত নয়? কোনটি স্টেটের অন্তর্ভুক্ত নয়? ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল কর্পোরেশন, কেরল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। এগুলোও কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পরবর্তী প্রশ্ন কি বলছে, 14 নম্বর ধারা আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সুরক্ষার অধিকার নিশ্চিত করে কোন কোন ক্ষেত্রে? ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী সমস্ত ব্যক্তিদের প্রতি, ভারতে বসবাসকারী সকল নাগরিকদের প্রতি, ভারতে বসবাসকারী সকল ব্যক্তির প্রতি, নাকি ন্যাচারাল অথবা আর্টিফিশিয়ালভাবে বসবাসকারী সকল ব্যক্তির প্রতি? সঠিক উত্তর কি হবে? 27-এর সঠিক উত্তর কি হবে? একদমই তাই, ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী সমস্ত ব্যক্তিদের প্রতি। সঠিক উত্তর হবে অপশান এ। পরবর্তী কি রয়েছে, যে ধারা অনুসারে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে এবং তার অনুশীলন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে 15, 16, 17, 18। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর একেবারেই 17। অস্পৃশ্যতা সংক্রান্ত যে কথা, অস্পৃশ্যতা বিলোপ সংক্রান্ত, সেটা 17 নম্বর ধারায় বলা হয়। পরবর্তী প্রশ্নটি কি বলছে? পরবর্তী প্রশ্নটি বলছে, যার উপর ভিত্তি করে ধর্মীয় স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায় না। কার উপর ভিত্তি করে? স্বাস্থ্য, নৈতিকতা, জনাদেশ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা। না বলেছে, যায় না। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? একেবারে এই সঠিক উত্তর হবে জনাদেশ। তোমরা কিন্তু আমার সাথে সাথে উত্তরগুলোকে করার চেষ্টা করবে। পরের প্রশ্নটি কি বলছে? 30-এর প্রশ্নটি, সংবিধানের 32 নম্বর ধারার অধীনে সুপ্রিম কোর্টে দায়ের করা যে কোনো পিটিশন রেস জুডিকাটা নিয়মের মধ্যে পড়বে কেবলমাত্র সার্টিবডি ছাড়া, হেভিয়াস কর্পাস ছাড়া, প্রহিবিশন ছাড়া, কিউ ওয়ারেন্টও ছাড়া। সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হবে হেভিয়াস কর্পাস ছাড়া। এই লেখগুলোর উপরে আমি একটা ভিডিও আনবো, অবশ্যই তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্নটি কি বলছে? 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারসমূহ সুপরিবর্তনীয়, মানে সহজে পরিবর্তন করা যায়, সংশোধনযোগ্য, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, সংশোধন করা যায় না। আমাদের সঠিক উত্তর কি হবে?
একেবারেই সঠিক উত্তর হবে সংশোধনযোগ্য। হ্যাঁ, সংশোধন একেবারে করা যায় না তা নয়, সংশোধন করা যায়। আবার এরকমও বলতে পারি না যে একেবারে সুপরিবর্তনীয়, যখন খুশি যেরকম খুশি বললাম সংখ্যাগরিষ্ঠের সমর্থনে আমরা সেটাকে পরিবর্তন করে ফেললাম, এরকমটাও নয়। পরবর্তী প্রশ্ন বলছে, সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ যায় কোন সংশোধনী দ্বারা? কোন সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ যায়? বলছে 24তম সংশোধনী, 42তম, 44তম নাকি উপরিউক্ত কোনোটিই নয়। আমরা প্রত্যেকেই জানি এটি হচ্ছে 44তম সংবিধান সংশোধনী দ্বারা। পরবর্তী প্রশ্নটি কি বলছে? পরবর্তী প্রশ্নটি বলছে, নিম্নলিখিত কোন মামলায় বিচারপতি ভগবতী কর্তৃক আইনের দৃষ্টিতে সাম্যের মধ্যে ডক্ট্রিন এগেইনস্ট আরবিটারিয়াননেস অন্তর্ভুক্ত করা হয়? এয়ার ইন্ডিয়া বনাম নার্গিস মির্জা, ডিকে বকচি বনাম ভারতীয় ইউনিয়ন, ইপি রায়ান্না বনাম তামিলনাড়ু রাজ্য, প্রদীপ জৈন বনাম ভারতীয় ইউনিয়ন। সঠিক উত্তর কী হবে? একেবারেই সঠিক উত্তর ইপি রায়ান্না বনাম তামিলনাড়ু রাজ্য। পরবর্তী প্রশ্ন কি বলছে, কোন সংবিধান সংশোধনীটি স্পষ্টভাবে প্রথমবার ব্যক্ত করে যে 3 নম্বর ধারার অধীনে এ থেকে ই পর্যন্ত দফায় বর্ণিত রাজ্য পরিভাষার এর মধ্য দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলও অন্তর্ভুক্ত? 17তম, 18তম, 19তম নাকি 20তম? একেবারে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 18তম সংবিধান সংশোধনীর দ্বারাতে। পরের প্রশ্নটি কি বলছে? বলছে সংবিধানের 23 নম্বর ধারা যা নিষিদ্ধ করে, 23 নম্বর ধারা যা নিষিদ্ধ করে না, এখানে নাটাকে খেয়াল করবে। সংবিধানের 23 নম্বর ধারা যা নিষিদ্ধ করে না, বেগার খাটানো, জনগণের উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা, বলপূর্বক শ্রম, মানব পাচার। একেবারেই সঠিক কি? একেবারে সঠিক হচ্ছে জনগণের উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা। আমরা প্রত্যেকেই জানি 23 এবং 24 নম্বর ধারাতে মূলত শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। এখানে এই যে বেগার খাটানো, বলপূর্বক শ্রম, মানব পাচার, এগুলোর ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে যে কাউকে বেগার খাটানো যাবে না, কোনো শিশুকে পাচার করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু 23 নম্বর এবং 24 নম্বর ধারাতে শোষণের অধিকারে উল্লিখিত রয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু আমার সাথে সাথে উত্তরগুলো করার চেষ্টা করো। এই প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো এক্সামে তোমাদের এসেছে এবং ভারতীয় সংবিধানের ক্ষেত্রে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি কি বলছে? মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত হয়েছে 4র্থ অংশের 51 নম্বর ধারায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু খেয়াল করো। 4র্থ অংশের 51 নম্বর ধারায়, 4র্থ এ অংশের 51 নম্বর ধারায়, 4র্থ অংশের 51 এ নম্বর ধারায়, 4র্থ এ অংশের 51 এ নম্বর ধারায়। সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হচ্ছে ডি, 4র্থ এ অংশের 51 এ নম্বর ধারাতে। পরের প্রশ্ন কি বলছে? বলছে 2002 সালের 86তম সংবিধান সংশোধনী অনুসারে বলা হয়, রাষ্ট্র সমস্ত শিশুর জন্য প্রাক শৈশবাবস্থা পরিচর্যা এবং শিক্ষার ব্যবস্থা করতে সচেষ্ট হবে যতক্ষণ না পর্যন্ত তারা পূর্ণ করছে কত বছর? 3 বছর, 6 বছর, 7 বছর, 12 বছর। আমরা প্রত্যেকেই জানি 6 বছর পর্যন্ত। তোমার মনে রাখবে 86তম সংবিধান সংশোধনী এটি বলা হয় এবং সেটা কত সালে হয়েছিল? 2002 সালে হয়েছিল। পরের প্রশ্নটা কি বলছে? পরের প্রশ্নটা বলছে নিম্নলিখিত সংবিধানের পার্ট 3 এর অন্তর্গত কোন ধারাটির উপর জরুরি অবস্থা জারির সাথে সাথে স্থগিতাদেশ জারি করা হয়? জরুরি অবস্থা জারি করা হলে সেটাও স্থগিতাদেশ জারি করা হবে। 14 নম্বর ধারা, 19 নম্বর ধারা, 21 নম্বর ধারা নাকি 32 নম্বর ধারা? কোন সংবিধানের পার্ট 3 এর অন্তর্গত কোন ধারাটির, এটা তোমাদেরকে বলতে হবে। একদম সঠিক উত্তর কী হবে? একেবারেই সঠিক উত্তর তোমরা জানো প্রত্যেকে, 19 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে একটি সাংবিধানিক সংশোধনী কমপক্ষে অর্ধেক রাজ্যের আইনসভা দ্বারা রেজলিউশন পাসের মাধ্যমে অনুমোদিত হতে হবে যদি তা করা হয় ড্যাশ পরিবর্তন করার উদ্দেশ্যে। কি পরিবর্তন করার উদ্দেশ্যে করা হবে? মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য নাকি স্পেশাল প্রভিশনস? একেবারেই সঠিক উত্তর কি হবে?
39-এর একেবারেই সঠিক উত্তর হবে ডি, স্পেশাল প্রভিশনসের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারি। পরবর্তী প্রশ্নটি কি বলছে? পরবর্তী প্রশ্নটি বলছে নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীতে বলা হয়েছে 368 নম্বর ধারার অধীনে প্রণীত এই সংবিধানের কোনো সংশোধনী ক্ষেত্রে 13 নম্বর ধারা কোনো কিছুই প্রযোজ্য হবে না। কত নম্বর ধারা? 22 নম্বর, 24, 42, 44। এটা খুবই সহজ প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এটা কত নম্বর ধারায়? 24তম সংবিধান সংশোধনী দ্বারা। তোমরা প্রত্যেকে কমেন্ট করবে তোমরা কতগুলো তোমরা করতে পারবে। পরবর্তী প্রশ্নটি কি বলছে? পরবর্তী প্রশ্নটি বলছে যখন একটি রাজ্যের নাম পরিবর্তন করা হয় বা একটি রাজ্য গঠন করা হয় তখন সংসদ দ্বারা সংবিধান সংশোধন করতে হয়, বিশেষ করে রাজ্য গঠনের ক্ষেত্রে বা রাজ্যের নাম পরিবর্তন করার ক্ষেত্রে 107 এবং 108 নম্বর ধারার অধীনে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা, 368 নম্বর ধারার অধীনে উভয় পক্ষের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা দ্বারা, 368 নম্বর ধারার অধীনে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা, 3 নম্বর ধারার অধীনে সংশ্লিষ্ট রাজ্য আইন সহ মতামত পাওয়ার পর বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা। সঠিক উত্তর কি হবে? একেবারেই। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে 42তম সংবিধান সংশোধনী। 42তম সংবিধান সংশোধনীতে কোনটি যুক্ত করা হয়েছে? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংগতি শব্দগুলি প্রস্তাবনায় যোগ করেনি, মৌলিক কর্তব্যসমূহ যোগ করেনি, 19 নম্বর ধারা থেকে সম্পত্তির অধিকার বাদ দেয়নি, জরুরি অবস্থা সংক্রান্ত 353 নম্বর ধারা সংশোধন করেনি। কোনটা সঠিক উত্তর? একেবারেই তোমরা জানো সম্পত্তির যে অধিকার সেটা 44 নম্বর ধারায় কিন্তু আমাদের বাদ দেওয়া হয়েছিল। 42 নম্বর ধারা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে। 19 নম্বর ধারায় সম্পত্তির অধিকারকে সত্যি তো বাদ দেয়নি, সেটা বাদ দিয়েছিল কতই? 44তম সংশোধনীতে। পরবর্তী প্রশ্ন কি বলছে? 1960-এর দশকে জাতীয় সংহতি সংক্রান্ত সমস্যাগুলি মোকাবিলা করার জন্য নিম্নলিখিত কোন সংবিধান সংশোধন করা হয়েছিল বা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার স্বার্থে 19 নম্বর ধারার অধীনে স্বাধীনতার মৌলিক অধিকার প্রয়োগের উপর রাষ্ট্রকে যুক্তিসঙ্গত আইনি বিধিনিষেধ আরোপ করতে অধিকার দেয়। 15তম সংশোধনী, 16তম, 17তম রাষ্ট্রকে এমন ক্ষমতা দেওয়া হয়নি। সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে বলবে সঠিক উত্তর কী হবে। একেবারেই সঠিক উত্তর দিয়েছ 16তম সংশোধনীতে। 16তম সংশোধনী। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনী সংবিধানে দলত্যাগ বিরোধী বিধিসমূহ অন্তর্ভুক্ত করে? দলত্যাগ বিরোধী বিধিসমূহ আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি, কারণ এতগুলো প্রশ্ন তোমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, নাহলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। বলছে 41তম, 42তম, 43তম, 44তম দল ত্যাগ বিরোধী বিধিসমূহ অন্তর্ভুক্ত করে কতই? পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে 42তম সংবিধান সংশোধনী দ্বারা নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানের 4র্থ অংশে অন্তর্ভুক্ত করা হয়? অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীগুলির জন্য বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান, যে কোনো শিল্পে নিয়োজিত সংগঠন পরিচালনা শ্রমিকদের অংশগ্রহণ, পরিবেশের উন্নতি এবং সংরক্ষণ, নাকি গ্রাম পঞ্চায়েতের গঠন? 42তম সংবিধান সংশোধনীর দ্বারা কোনটাকে এখানে অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর কী হবে? একেবারেই গ্রাম পঞ্চায়েতের সংগঠন সম্পর্কে এটাকে কিন্তু যুক্ত করা হয়, গ্রাম পঞ্চায়েতের সংগঠন। পরবর্তী প্রশ্ন কি বলছে? সংবিধানের 10ম তফসিলের আলোচ্য বিষয় হলো, 10ম তফসিলের আলোচ্য বিষয় কি? দলত্যাগ বিরোধী বিধিসমূহ, নির্বাচন কমিশনার, অর্থ কমিশন, অন্যান্য অনগ্রসর শ্রেণী সংক্রান্ত বিষয়। আমরা জানি 10ম তফসিলে কি রয়েছে, প্রত্যেকেই আমরা জানি 10ম তফসিলে আমাদের রয়েছে দলত্যাগ বিরোধী আইন। কি রয়েছে? দলত্যাগ বিরোধী আইন। পরের প্রশ্ন কি বলছে? ভারতীয় স্বাধীনতা আইন 1947 কার্যকর হয়েছিল কত সালে? বলো, এটা তো সব থেকে সহজ প্রশ্ন। 1947-এ 3রা জুন থেকে, 1947-এ 18 জুলাই থেকে, 1947-এ 26শে জুলাই থেকে, 1947-এর 14ই আগস্ট থেকে। একদম সঠিক উত্তর তোমাদের কত? 1947-এর 18ই জুলাই থেকে।
একেবারেই সঠিক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1947-এ 15ই আগস্ট, 1946-এ 26শে জানুয়ারি, 1946-এ 7ই ডিসেম্বর, 1949-এ 26শে নভেম্বর। এটা একদমই সহজ প্রশ্ন। 1946-এর 7ই ডিসেম্বর প্রথম অধিবেশন বসেছিল। তোমাদের জন্য প্রশ্ন থাকবে দ্বিতীয় অধিবেশন কবে বসেছিল। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? গৃহীত হয় কবে? 1947-এ 15ই আগস্ট, 1949-এ 25শে আগস্ট, 1949-এ 26শে নভেম্বর, 1950-এর 26শে জানুয়ারি। প্রথমে কোনো সংবিধান গ্রহণ করা হয়, তারপরে কার্যকরী করা হয়। তাহলে গৃহীত হয় আগে, কার্যকরী করা হয় পরে। এটা গোলাবে না কখনো, তোমাদের অনেকের গুলিয়ে যায়। 1949 26শে নভেম্বর প্রথম গৃহীত হয়, প্রথম, এটা প্রথমের দিকে গৃহীত হয়। আর 1950-এ 26শে জানুয়ারি আমাদের কী হয়? কার্যকরী হয়। প্রথমে গ্রহণ করা হয়, তারপরে কার্যকরী হয়। কোনো একটা জিনিস তো আবার গ্রহণ করো, তারপরে তো কার্যকরী হবে। তাহলে প্রথমে যেটা থাকছে 1949 26 জানুয়ারি কি হয়? সংবিধান গণপরিষদ গৃহীত হয়। আর 1950-এর 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোনটি ভারতীয় প্রশাসন ব্যবস্থাকে এককেন্দ্রিক থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন করতে চেয়েছিল? ভারতীয় পরিষদীয় আইন, ভারত শাসন আইন, ভারত শাসন আইন 19, ভারতীয় স্বাধীনতা আইন 1947। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্নটি তোমাদের বারবার করে কিন্তু আসে। ভারত শাসন আইন কিন্তু আমরা আগেও দেখেছি, ভারত শাসন আইনটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ভারত শাসন আইন থেকে কিন্তু প্রশ্ন অনেকগুলো পড়ে আসে। তাই আমি বারবার করে বলি, আমাদের যে সংবিধানের ক্রমবিকাশের ধারা বা ঐতিহাসিক প্রেক্ষাপট, অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন আসবে। তোমাদের যদিও না সিলেবাসে থাকে, তবুও বলছি যে কোনো পরীক্ষায় এসে থাকে, এটাতেও তোমাদের আসবে। তার পরের প্রশ্ন বলছে মৌলিক কর্তব্যসমূহ কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধান গ্রহণ করেছে? মৌলিক কর্তব্য, আমরা মৌলিক কর্তব্য কোথা থেকে গ্রহণ করেছি? পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। মৌলিক কর্তব্য আমরা কিন্তু সোভিয়েত ইউনিয়ন থেকে গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন বলছে ব্রিটিশরা ভারত বিভাজনের দাবি মেনে নেয় ক্রিপস মিশনে, মাউন্টব্যাটেন প্ল্যানে, সিমলা চুক্তিতে, নাকি ক্যাবিনেট মিশন প্ল্যানে? সঠিক উত্তর কী হবে? একেবারেই সঠিক উত্তর হচ্ছে মাউন্টব্যাটেন প্ল্যানে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। তোমরা কতগুলো ঠিক করেছো অবশ্যই কাউন্ট করে আমাকে কমেন্ট করে জানাবে। নিম্নলিখিত কোনটি 1935 সালের ভারত শাসন আইনের একটি আলোচ্য বিষয় ছিল? কোনটি ভারত শাসন আইনের একটি আলোচ্য বিষয় ছিল? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, কেন্দ্রীয় এবং প্রাদেশিকগুলিতে দ্বৈত শাসন প্রবর্তন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, অল ইন্ডিয়া ফেডারেশন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, একদম গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কেন্দ্র ও প্রদেশগুলিতে দ্বৈত শাসন প্রবর্তন কিন্তু ছিল না। আমাদের এই দ্বিকক্ষ বিশিষ্ট কথা আলোচনা করা হয়েছে 35-এ, প্রাদেশিক স্বায়ত্ত শাসনের জন্য আলোচনা করা হয়েছে, সেখানে অল ইন্ডিয়া ফেডারেশনের জন্য আলোচনা করা হয়েছে আমরা জানি, কিন্তু দ্বৈত শাসন জন্য আমরা কিন্তু আলোচনা করিনি, দ্বৈত শাসন প্রবর্তনের কথা বলা হয়নি। তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন আইনে দ্বৈত শাসনের কথা বলা হয়? কোন আইনে? পরবর্তী প্রশ্ন কি বলছে? 1935 সালে ভারত শাসন আইনে অবশিষ্ট ক্ষমতা বা যেটাকে আমরা রেসিডিয়ারি পাওয়ার বলি, সেটা ন্যস্ত করা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের উপর, প্রাদেশিক আইনসভার উপর, কেন্দ্রীয় আইনসভার উপর, গভর্নর জেনারেলের উপর। একেবারেই সঠিক উত্তর কি? গভর্নর জেনারেলের উপর, গভর্নর জেনারেলের উপর। ভারতের জাতীয় কংগ্রেস যে সময়ে বোম্বে অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের ঘোষণা করে, ভারত ছাড়ো আন্দোলনের ঘোষণা কবে হয়? প্রত্যেকেই আমরা জানি 1942-এর 8ই আগস্ট, তাই তো? 1942-এর 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ঘোষণা হয়। পরের প্রশ্ন কি বলছে? 1935 সালে ভারত শাসন আইনের অধীনে গঠিত যুক্তরাষ্ট্রীয় আদালতের এখতিয়ার কী ছিল? এখতিয়ার শুধুমাত্র মূল এলাকা, শুধুমাত্র আপিল এলাকা, শুধুমাত্র পরামর্শদান এলাকা, নাকি উপরিউক্ত সবগুলি? আমার তো মনে হয় সবগুলি। তোমাদের কি মনে হয়? প্রত্যেকে বলো। একেবারেই সঠিক উত্তর হচ্ছে ডি, উপরিউক্ত সবগুলি। মূল এলাকা ছিল, আপিল এলাকা ছিল, পরামর্শদান এলাকাও। আমরা একেবারে শেষ পর্যন্ত পৌঁছে গেছি। এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখছো মানে তোমরা নিশ্চিতভাবে বলতে পারি এসএলএসটি পরীক্ষা তোমরা ক্র্যাক করবে। কারণ 40 মিনিট 45 মিনিটের ভিডিও কিন্তু একসাথে বসে দেখাটা
খুবই কষ্টকর বিষয়, সেটা আমিও জানি। কিন্তু তোমাদের পরীক্ষায় পাস করতেই হবে, তার জন্য আমি কিন্তু একদিন বাদে একদিন বা প্রতিদিন তোমাদের জন্য এই ভিডিওগুলো আনার চেষ্টা করছি, যতটা পারছি তোমাদের পাশে থাকার চেষ্টা করছি, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়ে আমি কিন্তু আলোচনা করছি। ভারত থেকে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিল আপিলের পদ্ধতিটি যে সনদ আইনের দ্বারা প্রথমবারের মতো প্রবর্তিত। প্রিভি কাউন্সিল কোন আইনের দ্বারা? খুব গুরুত্বপূর্ণ। 1628 সনদ আইন, 1683 সনদ আইন, 1626 সনদ আইন, নাকি 1833 সনদ আইন? এই প্রশ্নের উত্তরটি সঠিক কি হবে? একেবারেই সঠিক উত্তর 1833 সনদ আইন। 1833 সনদ আইন, প্রিভি কাউন্সিলের কথা বলা হয়। তারপরে 1687 সালের সনদের অধীনে মাদ্রাজে একটি মেয়র্স কোড স্থাপিত হয়। মেয়রকে অবশ্যই, এই জন্য বারবার করে বলছি কিন্তু সাংবিধানিক প্রেক্ষাপটটা ভালো করে পড়বে। অপশনগুলো কি বলছে? পৌরপিতা এবং নাগরিকদের কর্তৃক হতে হবে, কোম্পানি দ্বারা মনোনীত হতে হবে, পরের বছর প্রবীণতম পৌরপিতা হতে চলেছেন এমন কেউ, বিদায়ী মেয়রকে সুপারিশক্রমে কোম্পানি কর্তৃক মনোনীত হতে হবে। একেবারেই সঠিক উত্তর কি? একেবারেই সঠিক উত্তর হচ্ছে কোম্পানি দ্বারা মনোনীত হতে হবে। পরের প্রশ্নটি কি বলছে? ইংল্যান্ডের রাজতন্ত্র কর্তৃক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কবে? 1600, 1605, 26 নাকি 57? একেবারে সঠিক উত্তর, এটা প্রত্যেকেই জানি, 1600 খ্রিস্টাব্দে। লাস্ট প্রশ্ন আমাদের এখনকার জন্য, কিন্তু একেবারে শেষ নয়। সংবিধানে কোন ধারায় উল্লিখিত হয়েছে যে সমস্ত ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করেছে তাদের নাগরিকতা বাতিল করা? 9 নম্বর, 8 নম্বর, 7 নম্বর, 5 নম্বর? সঠিক উত্তর কোনটি? একেবারেই সঠিক উত্তর হচ্ছে 9 নম্বর ধারা অনুযায়ী। 9 নম্বর ধারা অনুযায়ী। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, যাতে আমি উৎসাহিত পাই তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে। আর হ্যাঁ, যদি তোমরা পেইড কোর্স নিতে চাও অবশ্যই সেখানে তোমরা জয়েন করতে পারো, কারণ একটা মাসে তোমাদের হয়তো 30টা আমি ভিডিও দিতে পারবো, কিন্তু তোমরা 150 আমাদের এখান থেকে মক টেস্ট পেয়ে যাবে। পেইড ব্যাচে জয়েন করে যাও মাত্র 999 এই টাকাতে, 999 টাকাতে। আর তোমরা ফ্রিতে আমার বইটাও সংগ্রহ করতে পারবে, পেয়ে যাবে। তার দামটাই হচ্ছে 799 টাকা। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে।